আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তুমি এইচএসসি পরীক্ষা দিবা, তুমি বোর্ড পরীক্ষা বা তোমার কলেজ প্রতিযোগিতামূলক যেকোনো পরীক্ষায় ম্যানেজমেন্টের ব্যবস্থাপনার ধারণা নামক এই অধ্যায়টি সেখানে আছে। এই অধ্যায়ের বেসিক হয়তো তুমি অনেক সময় পড়োনি, ফাঁকি দিয়েছো, এখন তোমার পরীক্ষার সামনে। তুমি যদি আমার এই অধ্যায়ের উপরে এমসিকিউ যতগুলো আসবে সব কমন পেতে চাও, এই অধ্যায়ের এমসিকিউ খুঁটে খুঁটে পড়তে চাও, তাহলে আমার এখান থেকে 30টা এমসিকিউ সাজেশন আমি তৈরি করেছি, যেগুলো অ্যানালাইসিস করে পড়ার পরে তোমার পুরো অধ্যায়ের বেসিকও ক্লিয়ার হবে, এমসিকিউ ক্লিয়ার হবে, তুমি যে কোনো পরীক্ষায় এখান থেকে কমন পাবা। সো আমার সাথে একটু নোট করো, মেহরবানি করে যা বলবো নোট করবা। এবং এই ক্লাসের শেষের দিকে আমি কিছু সাজেশন আগায় দিব এই অধ্যায় থেকে এমসিকিউর জন্য, এবং কিছু ভার্সিটি কোশ্চেন সলভ করাবো। দেখো, তাহলে এইচএসসি এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, তুমি সুন্দর করে নোট করবা। প্রথম কথা, ব্যবস্থাপনা প্রথম কাজ কি? প্রথম মানে যে জিনিসটা শুরুতে থাকে। তাহলে আমরা ব্যবস্থাপনাটা চক্র পড়েছিলাম, সেই চক্র বা ব্যবস্থাপনা কার্যবলী পড়েছিলাম, সেখানে 7টি জিনিস থাকে। আমরা এটা সারা জীবন জানি। পরিকল্পনা দিয়ে শুরু হয় আর লাস্টে নিয়ন্ত্রণ দিয়ে শেষ হয়। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা করা। ওকে, আমি পরিকল্পনা করব, ঠিক আছে। তারপরে এটা শেষ কাজ, প্রথম কাজ যদি আসতে পারে শেষ কাজ বলে নিয়ন্ত্রণ দিব। ক্লিয়ার? তাহলে ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা, শেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। ঠিক আছে, কন্ট্রোল, নিয়ন্ত্রণ দিয়ে শেষ হয়। এই জন্য আমাদের ম্যানেজমেন্টে দেখবে শেষের অধ্যায়ের নাম হচ্ছে নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণকে অবিরাম প্রক্রিয়া বলে। আবার নিয়ন্ত্রণ দিয়ে শেষ, আবার কি দিয়ে শুরু? নিয়ন্ত্রণ দিয়ে শেষ, আবার পরিকল্পনা দিয়ে শুরু। তাহলে এই যে একবার শেষ হয়েছে আবার চলবে, আবার শেষ হবে আবার চলবে, এই যে একাধিক চক্রাকারে ঘুরতেছে, তাই তাকে বলা হয় ব্যবস্থাপনা চক্র। একাধিক চক্রাকারে ঘুরতেছে বলেই তাকে বলা হয় ব্যবস্থাপনা চক্র। ক্লিয়ার? যে ব্যবস্থাপনা কার্যবলীকে ব্যবস্থাপনা চক্র বলে। ওকে, এখানে পরিকল্পনা দিয়ে শুরু হয়, নিয়ন্ত্রণ দিয়ে শেষ হয়, আবার নিয়ন্ত্রণ দিয়ে শেষ হয়, আবার পরিকল্পনা দিয়ে শুরু হয়। তাই নিয়ন্ত্রণের কে বলা হয় একটা অবিরাম প্রক্রিয়া। বুঝতে পারছো? ক্লিয়ার? আর পরিকল্পনাকে কি কাজ বা জানালা, আয়নার সাথে তুলনা করা হয়। ওকে, ক্লিয়ার? এগুলো আরো শিখাবো আর কি ইনশাল্লাহ। জাস্ট এইখান থেকে দুই প্রকার কোশ্চেন হতে পারে, এটা খেয়াল করো, ঠিক আছে? ওকে ফাইন, আসো। ব্যবস্থাপনার স্তর কয়টি? স্তর বলতে কি বোঝাচ্ছে? স্তর বল ধাপ কয়টি? 3টি। কি কি? প্রথম স্তর, ওকে, প্রথম স্তর, তারপর দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। এখন প্রশ্ন, এই স্তর থেকে তাহলে কিরকম প্রশ্ন আসে? প্রথম স্তর বা 3টা স্টেপে 3 রকম মানুষ থাকে। তাহলে ভাইয়া প্রশ্ন, কোন স্তরে কোন মানুষ থাকে? পরীক্ষায় প্রশ্ন আসবে যে ভাইয়া কে কোন স্তর, বড় পর্যায়ে যেমন চেয়ারম্যান, পরিচালন পর্ষদ, তারপর এক মালিকানা হলে মালিক, তার মহাব্যবস্থাপক, ঠিক আছে, এই যে যে বড় বড় পদ ব্যক্তিগুলো আছে, এটা আছে এই পর্যায়ে। আর মধ্যম পর্যায়ে সকল বিভাগীয়, এইটা মাথা রাখবা, এটা সবাই ভুল করে। সকল বিভাগীয় প্রধান, যেমন ক্রয় বিভাগের প্রধান, বিক্রয় বিভাগের প্রধান, যত বিভাগের প্রধান আছে প্রত্যেকটা বিভাগের প্রধান থাকবে এই জায়গায়। ক্লিয়ার? বিভাগের প্রধান বলতে আবার বড় ভেবে আমরা প্রথমে না দিই, তার মানে বিভাগের প্রধান থাকবে দ্বিতীয়। ক্লিয়ার? বিভাগের প্রধানরা থাকবে দ্বিতীয় স্টেপে। আর লাস্টে থাকবে শ্রমিক কর্মচারী, একদম নিচু পর্যায়ে। মনে রাখবা এই পর্যায়ের লোকজন চিন্তাশীল কাজ বেশি, চিন্তাশীল কাজ বেশি। ওকে ফাইন। আর এদেরকে বলা হয় মানসিক কাজ, মানসিক দক্ষতা বেশি। হ্যাঁ, এদের এই যে এই পর্যায়ের লোকজন চিন্তা করে, পরিকল্পনা নির্ধারণ করে, নীতি নির্ধারণ করে, ব্যবসার উদ্দেশ্য নির্ধারণ করে, এই সবকিছু নিয়ে কাজ করেছে এই পর্যায়ের লোকজন। আর নিচু পর্যায়ের লোকজন হচ্ছে কায়িক শ্রম। ওকে, কায়িক শ্রম। ওকে, এরা হচ্ছে গায়ে খাটে, এদের কায়িক শ্রম বেশি, শারীরিক শ্রম বেশি। কোন পর্যায়ের লোকের মানসিক শ্রম বেশি? উপর পর্যায়ে। আর নিচু পর্যায়ের লোকের কায়িক শ্রম বেশি। এবং এই দ্বিতীয় পর্যায়ের লোক কি করে? প্রথমে দ্বিতীয়র মধ্যে সংগঠিত একটা সেতু বন্ধন কাজ করে। যেমন প্রথম তৃতীয়কে কোনো রিলেশন দিতে পারে না দ্বিতীয় মাধ্যম ছাড়া, তৃতীয় প্রথমকে কিছু বলতে পারে না। তাহলে একটি প্রতিষ্ঠানের মধ্যস্থকারী বা হচ্ছে যোগাযোগ যোগসূত্র হিসেবে কাজ করে কোন পর্যায়ে? দ্বিতীয় পর্যায়ে। ক্লিয়ার? দ্বিতীয় পর্যায়ে কি করে? মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে কাজ করে। সকল প্রকার ম্যানেজার, বিভাগীয় প্রধান সবকিছু এখানে। আর সকল প্রকার মানে যারা নিচু পর্যায়ে কাজ করে, ঠিক আছে, যারা মাঠ পর্যায়ে নীতি নীতি তারপরে হচ্ছে পরিকল্পনা মাঠ পর্যায়ে কাজ করে, আর এরা হচ্ছে নির্ধারণ করে আর মাঠ পর্যায়ে কাজ করে। ঠিক আছে, আর এরা কাজগুলা কি করে? প্রথম পর্যায়ের লোকের কাজগুলা বুঝে নিয়ে এখানে দেয়, এরা এদের কাছে দেয়, এই যে এই সেখান থেকে এই প্রশ্নগুলো হয়। তাই তোমাকে আমি অধ্যায় শেষে আরো নাম ধরে ধরে দেখাই দিব যে কি কি পরীক্ষায় উদাহরণ আছে। আমি যা বললাম এগুলো নোট করলে হবে ইনশাআল্লাহ। আসো, একটু ক্লিয়ার? এ টু জেড ক্লিয়ার আশা করি। ব্যবস্থাপনাকে একটি দেহের অঙ্গের সাথে তুলনা করা হয়। ব্যবস্থাপনা কি? একটি দেহের কি ব্যবস্থাপনা দ্বারা তুমি কি করতে পারো? সবকিছু কি কি করতে পারবা? সামনের দিকে দেখতে পারবা, চোখ মানে তুমি টোটালি ভিজুয়াল দেখতে পারবা। তোমার ব্যবস্থাপনার ব্যাপারটা এরকম, তোমার এটা ভালো হলে ভালো আউটপুট পাবা, খারাপ হলে খারাপ আউটপুট পাবা। না, তাহলে মস্তিষ্ক কি? মস্তিষ্ক আমার কি? চিন্তা ভাবনা। বলে না মানুষের যে ব্রেন, ওকে, তার মানে কি? এটা প্রশাসন, প্রশাসনের সাথে তুলনা করা মস্তিষ্ক, ব্রেন। ওকে, বাহু কি? সংগঠনের সাথে তুলনা করা, ব্যবস্থাপনার সংগঠন কি বলে? বাহু। আর ব্যবস্থাপনা কি বলে? চোখ। ওকে, আবার এই যে ভালো করে শোনো, দেহের আবার এখানে পরিকল্পনাকে কি বলা হয়? আয়নাও বলা যায়। তারপরে এই চোখ আর আয়না অনেক সময় ভাবে প্রায় এক। আয়না মানে একটা প্রতিচ্ছবিকে বোঝায়। ওকে ফাইন, ক্লিয়ার?
বুঝেছো কি বলছি? এখান থেকে কিন্তু প্রশ্ন হবে, তোমরা অনেক সময় এখানে ভুল করো। এখান থেকে এইচএসসি তে প্রশ্ন দেওয়া হয়েছে, অ্যাডমিশনে কিন্তু প্রশ্ন হবে, এটা খুব ভালো করে মনে রাখবা, ঠিক আছে? সংগঠন মানে হচ্ছে বাহু, যে হচ্ছে আমার মেন যন্ত্র আর কি, একটা প্রতিষ্ঠানকে আসলে সংগঠনকে মানে একটা বাহু, শরীরে যেইভাবে খগল কাঠামোর সাথে আসলে মূল ইম্পর্টেন্ট, তাহলে সংগঠনটা অনেক গুরুত্বপূর্ণ যে কোনো কিছুর ক্ষেত্রে। সংগঠিতকরণ, সংগঠন, একসাথে কাজ করা, এগুলাকে বোঝায়। তাহলে এই নামগুলা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনও কিন্তু এগুলা কাজে লাগে। হ্যাঁ, ব্যবস্থাপনা সর্বজনীন, এটা কে বলেছে? সক্রেটিস। ব্যবস্থাপনা সর্বজনীন বলতে কি বোঝায়? সবাই ব্যবহার করতে পারে, এটা খ নম্বরের জন্য তোমাদের এসএসসি তে আসে। তাহলে সবাই ব্যবহার করতে পারে, সবাই ইউজ করতে পারে। একজন একটা নিচু এক মালিকানা দোকান, সেখানেও ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট মানা হয়, ইনফরমালি বা ফর্মালি একটা বড় কোম্পানি তো মানা হয়, তাহলে সবার নিকটের গ্রহণযোগ্য, ঠিক আছে? ওকে, রবার্ট ওয়েন কি জানো? ওই যে শ্রমিক কর্মী ব্যবস্থাপনা আছে না, ওগুলোর জনক রবার্ট ওয়েন। এটা, এই জনকগুলো আমরা শিখবো, এটা তাড়াহুড়া করার কিছু নেই। এখান থেকে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। দেখো, এবার মনে রাখবা ব্যবস্থা স্তর, এটা পারছো, এটা তো তোমরা আগে সলভ করছো। আধুনিক কর্মী ব্যবস্থা জনককে, মনে রাখবা আধুনিক কর্মী ব্যবস্থার জনককে? রবার্ট ওয়েন। এই রবার্ট ওয়েন কি ছিল? কর্মী ব্যবস্থাপনার জনক, শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক। আসো, অ্যাডাম স্মিথ কিসের জনক? পরীক্ষা বেশি আছেন, দ্য ওয়েলথ অফ নেশন। দ্য ওয়েলথ অফ নেশন, এই যে বইটা, এই বইটার জনক দ্য অ্যাডাম স্মিথ। ওকে, ওকে ফাইন, খুব মনে করে শোনো, খুব ভালো করে শোনো। অ্যাডাম স্মিথ কিসের জন্য? দা ওয়েলথ অফ নেশন, একটা বই আছে, গ্রন্থ থেকে প্রশ্ন আসে। ব্যবস্থা হলো একটি কি? ব্যবস্থা একটি চলমান প্রক্রিয়া হতে পারে। ব্যবস্থা কি লক্ষ্য সামনে রাখা? ওকে, গতিশীল, হ্যাঁ অবশ্যই। ওকে, ব্যবস্থাপনা কি? তিনটা হতে পারে, কারণ ব্যবস্থাপনা অলওয়েজ কি চলমান, লক্ষ্য ভিত্তিক, হ্যাঁ গতিশীল হওয়া যায়। প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ করাকে কি বলে? প্রতিষ্ঠানের উদ্দেশ্য কার কাজ বলো তো? এই যে প্রশাসন কি ঠিক করবে? একজন প্রশাসনের ব্যবস্থাপনার পার্থক্য কি? খুব গুরুত্বপূর্ণ। প্রশাসনের ব্যবস্থাপনা একদম টপ নজরে থাকে। ওরা কি করে? সকল নীতি গ্রহণ করে, সকল উদ্দেশ্য করে, সবকিছু পরিকল্পনা করে, করে ওরা যারা ব্যবস্থাপক থাকে বিভিন্ন পর্যায়ে তাদের কাছে দেয়। আর ব্যবস্থাপনা টোটাল একদম শুরু থেকে শেষ সবগুলোকে বলে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট। ওকে ফাইন, মানে ব্যবস্থাপনা হচ্ছে ব্যাপারটা এরকম না যে শুধু একটা সেক্টর থাকে, সকল সেক্টরে থাকে এটা। বাট এই যে প্রশাসন কি করে? সে হচ্ছে তার উদ্দেশ্য, নীতি, বিভিন্ন রুলস, বিভিন্ন নিয়ম সবকিছু নির্ধারণ করে, ঠিক আছে? পরিকল্পনা, সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ব্যবস্থাপনা প্রশাসনিক পর্যায়ে যারা থাকে, উচ্চ পর্যায়ে প্রশাসনের সাথে কি থাকে? প্রশাসন, তারপর হচ্ছে প্রশাসন বলতে পুলিশকে বুঝাচ্ছে না কিন্তু, খবরদার। প্রশাসন বলতে যারা পরিচালনা করে, ঠিক আছে? মহাপরিচালক আছে, পরিচালক অনেকে থাকে এর মধ্যে। 6M এর অন্তর্ভুক্ত কি? 6M মানে কি? 6M মানে একটা জিনিস আছে। 6M কি? 6M হচ্ছে মানুষ, ম্যাটেরিয়ালস, মেশিন, মেথড। ওকে, মোটিভেশন কিন্তু মধ্যে আসে না। তো দেখো, এই 6টা এম মনে রাখার টেকনিক ভালো করে শোনো। ধরো জরিনার ফ্রেন্ডের বার্থডে, জরিনার বার্থডে, জরিনার ফ্রেন্ড সে কোনোভাবেই কোনো কিছু গিফট পাচ্ছে না, রাত 12টার সময় গেছে হচ্ছে গিফট কিনতে। তখন তো আসলে লুহালক করে দোকান ছাড়া আর কিছু খোলা থাকবে না, তো ফুলের দোকান তো নাই। তখন জরিনার ফ্রেন্ড তার জন্যই লোহালক করে কিনে আনছে, বলবে যে আমি রাত্রে 12টার সময় তাও কষ্ট করে ঘুমতে করে তোমাদের গিফট কিনতে গেছিলাম। তাই কি শিখলাম আমরা? যে জরিনার ফ্রেন্ড বাজার থেকে, বাজার থেকে, ওকে, বাজার থেকে, বাজার থেকে, বাজারে গিয়েছে, বাজার থেকে কি টাকা, টাকা নষ্ট হয়েছে না? অর্থ দিয়ে সেটা গিফট বাবদ উল্টাপাল্টা জিনিস কিনে নিয়েছে, কারণ সে জানে না যে হচ্ছে এই রাত্রেবেলা আমি গেছি, এটা সে বিশ্বাস করবে না, এই জন্য সে বিশ্বাস করে যা পাইছে সাথে সামনে তা কিনে নিয়েছে, ঠিক আছে? অর্থ দিয়ে তার মানিকের জন্য কি কিনলো? তার মানিকের জন্য যন্ত্রপাতি ও মালামাল কিনলো। কি কিনছে? যন্ত্রপাতি ও মালামাল কিনছে, ঠিক আছে? এটা টেকনিকটা ভালো করে খুলো। তার মানে জরিনা বাজার থেকে তার মানিকের জন্য যন্ত্রপাতি মালামাল কিনলো। ওকে, বিভিন্ন পদ্ধতিতে, ওকে, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন পদ্ধতিতে যন্ত্রপাতি মালামাল কিনলো, কারণ বিভিন্ন পদ্ধতি মানে ভালো মন্দ বাছাই করে। এটা একটা নাম, নাম ধারা। ওকে ফাইন, অর্থ মানে মানি, মানি এমনি মানি। ওকে ফাইন, যন্ত্রপাতি মানে মেশিন, পদ্ধতি মানে কি? মেথড, ম্যাটেরিয়ালস মানে মালামাল, 1 2 3 4 5 6। তার মানে জরিনা একটা নাম, জরিনা একটা নাম। বাজার, বাজার মানে মার্কেট। তার মানে এই টেকনিকটাও তোমাকে আমি দিও, তোমার লেখার দরকার নেই, আমি তোমাকে জাস্ট বললাম। জরিনা বাজার থেকে অর্থ দিয়ে, জরিনা বাজার থেকে অর্থ তার মানিকের জন্য যন্ত্রপাতি মালামাল কিনলো বিভিন্ন পদ্ধতিতে, ঠিক আছে? তার প্রত্যেকটা একটা সংজ্ঞা আছে। জরিনা একটা নাম, বাজার একটা নাম, অর্থ মানে মানি, ওকে, তার মানিকের জন্য, অর্থ মানে মানি, যন্ত্রপাতি মানে মেশিন, যন্ত্র মালামাল মানে ম্যাটেরিয়াল, ঠিক আছে? পদ্ধতি মানে মেথড। এই যে 6টা নাম তুমি একটা গল্প মনে রাখতে পারো, কারণ পরীক্ষায় ভুলে যাই আমরা। তাহলে এইটা, এটা হচ্ছে 6M। এই 6M জনকের টেরি অ্যান্ড ফ্র্যাঙ্কলিন, এই জনককে টেরি অ্যান্ড ফ্র্যাঙ্কলিন, ঠিক আছে? জনক হচ্ছে টেরি অ্যান্ড ফ্র্যাঙ্কলিন। এবং এই 6M থেকে প্রশ্ন কি হয়? অন্তর্ভুক্ত কোনটা, অন্তর্ভুক্ত নয় কোনটা, এগুলো প্রশ্ন হয়। কারণ এটাকে দেখে মনে হচ্ছে 6 এর অন্তর্ভুক্ত, কিন্তু আসলে এই জিনিসটা অন্তর্ভুক্ত না, কারণ পরীক্ষায় এরকম ভুল হয় বলে আমি টেকনিক দিলাম, ঠিক আছে? ওকে আসো, তাহলে 6M এর জনক শিখলাম, টেন ফ্ল্যাক্টিভ। এখান থেকে প্রশ্ন হয় দুই ভাবে, একটা কোনটি 6M এর মধ্যে, একটা কোনটি 6 এর মধ্যে নয়, এখান থেকে প্রশ্ন হয়। এখন আদর্শ ব্যবস্থাপকের প্রয়োজনীয় দক্ষতা সমূহ কি? ব্যবস্থা হতে গেলে তার কিন্তু ভাই এত সহজ হলে হবে না, তার অবশ্যই দক্ষতা থাকতে হবে এক্সট্রা।
কই কই এই যে কি দক্ষতা থাকতে হবে দেখো, তার হচ্ছে আন্তঃব্যক্তিত্ব মানে কি, সে সহানুভূতিশীল হবে, মানে একজনের প্রতি আরেকজনের, একজন প্রত্যেকটা কর্মচারীর প্রতি, প্রত্যেকটা সহপাঠীর প্রতি সে সহানুভূতিশীল ভদ্র আচরণ করবে, ঠিক আছে। সমস্যা দক্ষতা অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। এটা কি ভাই, অবদ অবদ নামে দেখো, এইসব এইসব কি, এসব কাজে লাগে না। সমস্যা অনুধাবনের জন্য সমস্যা দক্ষতা থাকতে হবে, মানে কারিগরিক দক্ষতা বলে, আন্তঃব্যক্তিক দক্ষতা বা যোগাযোগের দক্ষতা, ওকে, বা যোগাযোগ বা সমঝোতার দক্ষতা, এগুলো থাকতে হবে, ঠিক আছে। আসো, প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? প্রশাসন কি করে? প্রশাসন ক্রমান্বয়ে চিন্তন, ওই যে বলেছিলাম মস্তিষ্কের সাথে কাজ, মস্তিষ্ক কি চিন্তার সাথে সম্পর্ক। প্রশাসন হচ্ছে মস্তিষ্ক, ব্রেন, বুদ্ধি, একেবারে টপ নচ চিন্তা ভাবনা গুলো করা হচ্ছে প্রশাসন, ঠিক আছে। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আর দৈহিক পরিশ্রম করেছে কারা, যা নিচু পর্যায়ে করে, ঠিক আছে। ওকে ফাইন। আর যোগাযোগ, সব থেকে যোগাযোগ মেনটেন করে হচ্ছে মধ্যম পর্যায়ে, উপর এবং নিচুর মধ্যে মধ্যম পর্যায়ে যোগাযোগ মেনটেন করে, হ্যাঁ। মিস্টার কে জনাব মাহিন একটি সিমেন্ট প্রস্তুত করার প্রতিষ্ঠানে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করে। দেখেন এখানে মাহিন কি কাজ করে, এখানে তুমি সিকিউ হয়ে যাবে এমসিকিউ হয়ে, মাহিন কি কাজ করে, মাহিন সে হচ্ছে কৌশল পরিকল্পনা প্রণয়ন করে, নিতে পরিকল্পনা নিতে এগুলা সিদ্ধান্ত গ্রহণ করে। তা দেখো, যে গ্রহণ করে, যদি বলে যে এগুলা গ্রহণ করে তাহলে উচ্চ পর্যায়ে, এখানে প্রশ্ন ঘুরাইতে পারে সিদ্ধান্ত এইগুলা বাস্তবায়নের কাজ করে, যদি বলতো বাস্তবায়ন, বাস্তবায়নের কাজ করে কি নিচু তৃতীয় স্তরের লোকজন, ওকে। কারণ তৃতীয় স্তরের লোকজন বাস্তবায়নে কাজ করে, আর প্রথম স্তরের লোকজন, উচ্চ পর্যায়ের লোকজন, তারা এগুলো নির্ধারণ করে বা তৈরি করে, ঠিক আছে। ওকে ফাইন। এবার আসো, কে এই যে উদ্দীপকে কে, ওই যে উচ্চ পর্যায়ে আমরা পেয়ে গেছিলাম। যদি এখানে বলতো সে হচ্ছে বাস্তবায়নে কাজ করে, সে নিচু পর্যায়ে হতো। আহ, কঠিন একটা অবস্থা। সব ম্যানেজমেন্ট, এটা মুখস্থ, কিছু বইয়ের নাম আছে মুখস্থ করে ফেলবা, আমি তোমাদেরকে লাস্টে একবারে কোনগুলো মুখস্থ করতে, কোনগুলো টেকনিক সব দেখা দিব, এটা নিয়ে টেনশন করো না, ঠিক আছে। আধুনিক শ্রমিক ব্যবস্থা জনককে, আধুনিক শ্রমিক জনককে, এই যে একটু আগে কোশ্চেন কিন্তু পড়েছিলাম, রবার্ট ওয়েন, মনে আছে। ওকে ফাইন। তারপরে কি হেনরি ফেল কিসের জন্য এটা পড়ছি, হেনরি ফেলের জীবনী নিয়ে আমরা একটু জেড পড়বো, যে কি কি প্রশ্ন হতে পারে, অ্যাডাম স্মিথ থেকে কি কি প্রশ্ন হতে পারে, সব একবার লাস্টে দেখা দিব। আপাতত যেগুলো পড়াচ্ছি এগুলো ইয়ার কোশ্চেন এসেছে, এগুলো সাজেশন, এবং লাস্টে একবারে আমি তোমার বাড়ি কাজ দিয়ে দিব ইনশাল্লাহ। দেখো, দ্য ওয়েলথ অফ নেশন, মনে আছে এটা পড়াইছিলাম, দ্য ওয়েলথ অফ নেশন, এটা কে, জনক কে, অ্যাডাম স্মিথ। আমি তো তোমাকে একটু আগে পড়াইছিলাম, ওই যে একটা ব্যাখ্যার মাধ্যমে আর কি, ঠিক আছে। হ্যারিংটন এমারসন, এটা একটু জেনে রাখবা। এই ব্যক্তি বিশ্বাস করতো না, কি বিশ্বাস করতো জানো, ওকে, মানে মানে সরি, এই ব্যক্তি হচ্ছে এরকম যে, খুব ভালো করে জানো, হ্যামিংটন এমারসন, ওকে। তো ব্যাপারটা এরকম, এ হচ্ছে সামরিক অভিজ্ঞতাকে, মানে ব্যবস্থাপনায়, আমরা যে সামরিক, মানে সামরিক বাহিনী আছে না, ওখানে ব্যবস্থা অভিজ্ঞতা কাজে লাগানো হয়, এটা তোমার ধারণা মনে, তাই না। তার মানে ব্যবস্থাপনা, এইটাকে সামরিক অভিজ্ঞতায়, ব্যবস্থাপনায় সামরিক অভিজ্ঞতা কাজে লাগানোর কথা বলে, এটাকে হ্যামিংটন এমারসন, বাণীটাকে বলে হ্যামিংটন এমারসন। আমি লাস্টে এই বাণীগুলো একবার তোমার লিখে দিব, ওকে। ব্যবস্থাপনা কি করে, সামরিক অভিজ্ঞতাকে, সামরিক অভিজ্ঞতাকে ব্যবস্থাপনায় কাজে লাগাতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে এই ব্যক্তি বলে, এই গ্রন্থটি। ব্যবস্থার উপকরণ, আচ্ছা উপকরণ দিয়ে অনেকে জানে না, উপকরণ বলতে কেউ জানো, উপকরণ বলতে 6M কে বোঝায়, তাহলে 6M আর এক নাম কি, ব্যবস্থাপনার উপকরণ, ওকে, বুঝতে পারছো। এই দেখো, এই যে তিনটাই কিন্তু হবে। আসো, পিওএস ডিসিউ আরবি, পিওএস, এই যে ইংলিশে একটা বগর বগর এরকম ইংলিশ নাম দেখলেই ভাববা এই নামটা দেখো জটিল না, এই পিওএস ডিসিউ আরবি, তার এই নামটা অনেক জটিল, তার মানে এই ব্যক্তিটার নাম অনেক জটিল, যে ব্যক্তি এর জনক, লুথার গুলিক। কি একটা অবস্থা, লুথার গুলিক, এই কঠিন একটা নাম, ম্যানেজমেন্টের একটা কঠিন নাম আছে, যে কঠিন নামটি এই ব্যক্তি দিয়েছে। পিওএস, প্ল্যানিং, অর্গানাইজেশন, স্টাফিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং, তারপর হচ্ছে তোমার আরে কি জানো, খেয়াল নেই, আরবিতে কি তাও খেয়াল নেই, হইলো, ওকে, এটা হবে আর কি লাস্টের দিকে, আর কি লাস্টে ডি থাকা কথা, ডিরেক্টিং আছে না, ডিরেক্ট আছে, ওকে ফাইন। দেখো এই ফুল নাম আছে আর কি, ফুল নামটা একটু আসে না পরীক্ষায়, এই প্রথম থেকে 4-5টা দিয়ে বলে এটা কে, হ্যাঁ, ডট 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 দিয়ে বলে এটা কে, লুথার গুলি, বা এই ফুবো দিয়ে বলে লুথার গুলি, ঠিক আছে। আসো, রবার্টের কি জন্য পড়ছি, আলফারাবি, এটা লাগার কাজে, লুকা পেসোলি, এটা লাগে, আমরা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে অনেক পড়ে আছে, এটা প্রবলেম নেই। চক্র নিয়ন্ত্রণের পরবর্তী কাজ, একটু আগে তোমাকে অ্যানালাইসিসে পড়াইছিলাম, মনে আছে, যে ভাইয়া চক্রের ক্ষেত্রে নিয়ন্ত্রণে শেষ হবে, আবার পরিকল্পনা শুরু। আমরা তো অনেকে জানি নিয়ন্ত্রণ দিয়ে শেষ না, ভাইয়া নিয়ন্ত্রণ দিয়ে শেষ, আবার পরিকল্পনা দিয়ে শুরু, তাহলে এই নিয়ন্ত্রণের পরবর্তীতে থাকে পরিকল্পনা। আচ্ছা, যদি বলি পরিকল্পনা দিয়ে শুরু, নিয়ন্ত্রণের শেষ, আবার নিয়ন্ত্রণের শেষ, পরিকল্পনা শুরু, ঠিক আছে। ওকে, বুঝতে পারছো কি বলছি। ওকে, প্রেশন হচ্ছে মোটিভেশন দেওয়া হয়, উৎসাহিত করা হয়, অধ্যায়ে আমরা গেলে আরো ডিটেইলস পড়া যাবে ইনশাআল্লাহ। জনাব রফিক ড্রিম অ্যান্ড কোং নামে এক কোম্পানি ব্যবস্থাপক, তিনি শারীরিক ও মানসিক, দেখো শারীরিক ও মানসিক দুইটারই উভয় পরিশ্রম করেন, বাবারে বাবা দুইটা পরিশ্রম করেন। ওদের সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি বিভিন্ন ব্যক্তি ও বিভাগের সমন্বয়ে কাজ করেন, তার মানে ভালো করে শুনুন, তিনি কাজ করে কোন জায়গায়, বিভিন্ন ব্যক্তি ও বিভাগের সাথে কাজ করে। তারপর দেখো তো ব্যক্তি বিভাগ কোথায় থাকে, বিভিন্ন বিভাগ কোথায় থাকে, আমার মনে হয় তোমার অ্যান্সার ধরা শিখে গেছো। বিভাগ কোথায় থাকে, মিডিল পয়েন্টে না, বিভিন্ন বিভাগে কাজ করে। তাহলে প্রশ্ন, ভাইয়া এই বিভাগে যে মধ্য মিডিল স্তর কাজ করে, এই ব্যক্তি মানসিক কাজ কেমনে করে, শারীরিক কাজ কেমনে করে, দেখো তো উচ্চ পর্যায়ে যা থাকে এটার মানসিক যত সিদ্ধান্ত এইটা গ্রহণ করে এর তৃতীয় পক্ষকে দেয়।
তৃতীয় স্তরের ব্যক্তি সে তার শারীরিক পরিশ্রমের কাজটা একে বুঝাই দেয়, এ দায়িত্ব নিয়ে আবার একে বুঝাই দেয়। তার মানে এই মধ্যস্তরের ব্যক্তি দুইটা স্পর্শের টাচ তার কাছে আছে এবং সে বিভাগের দিয়ে কাজ করে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? আশা করি তোমার ভালো করে বুঝে গেছো। শিল্পে উৎপাদিত পণ্য ভোক্তার নিকট পৌঁছানোর কাছে কি বলে? দেখো, শিল্প উৎপাদনের কাজ করে আর ভোক্তার নিকট পৌঁছানোর কাজ করছে বাণিজ্য। তার মানে বাণিজ্য বা হচ্ছে বন্টন, যে কোনো একটা প্রকারে দিবা, অথবা বিনিময় থাকলেও দিতে পারো, কোনো সমস্যা নেই। ইংরেজিতে বলে ট্রেড, টিআরই, ট্রেড। তার মানে এই যে হাতে পৌঁছানোর কাজ করে বাণিজ্য, ট্রেড বা বিনিময়। এই বাণিজ্য আবার 6 প্রকার বাধা আছে। তাই বাণিজ্য কয়জন বাধা দূর করে? 6 প্রকার বাধা দূর করে। আর শিল্প 1 প্রকার বাধা দূর করে। শিল্প হচ্ছে এই যে উৎপাদন করে, তারপরে শিল্প উৎপাদনের ফলে রূপ চেঞ্জ করে, রূপগত বোধ সৃষ্টি করে শিল্প। আর এরা হচ্ছে বাণিজ্য 6 ধরনের বাধা দূর করে। কি কি? ওই যে 6টা তোমরা পড়ছো প্রথম চ্যাপ্টারে, প্রথম পেপারে, প্রথম চ্যাপ্টার, ওইগুলাই। আসো, জনাব রফিক কাদের নিয়ে শিল্প বাস্তবায়নে কাজ করেন? এটা তো স্বাভাবিক। শ্রমিক কি তার যে লেভেলের লোকজন আছেন বাস্তবায়নের কাজ করেন, তা দেখো তো, যদি বলো সে এগুলা শ্রমিক তো মধ্য পর্যায়ে, তাহলে কাজে বাস্তবায়নে কাজ করে কারা? নিম্ন পর্যায়ে। তাহলে এখানে নিম্ন পর্যায়ে সুপারভাইজার, মানে সুপারভাইজার তার আন্ডারে থাকে না? সুপারভাইজার সুপারভাইজার কোথায় থাকে? তার নিচে থাকে না? নিম্ন পর্যায়ে না? সুপারভাইজার একদম শ্রমিকদের সাথে থাকে, শ্রমিকদের সুপারভাইজার, ওকে তো সুপারভাইজার বলা হয়। আর বিভাগীয় প্রধান তো আর একটু ভালো উচ্চ পর্যায়ে, ওদেরকে বলা হচ্ছে মিডল ম্যান। ঠিক আছে, তো এরা হচ্ছে সুপারভাইজার, নিচু পর্যায়ে থাকে। তারা হচ্ছে কি, তাদের কাজ বাস্তবায়নের জন্য রফিক বাস্তবায়নের জন্য সাথে কাজ করেন। আর যদি হলো পরিকল্পনা কাদের কাছ থেকে গ্রহণ করেন, তাহলে দেখতাম উচ্চ পর্যায়ের কাছ থেকে গ্রহণ করেন। ঠিক আছে, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। নীতি ও পরিকল্পনা প্রদানের দায়িত্বে ব্যবস্থাপনার কোন পর্যায়ে? এটা কি পড়ানো লাগবে? আর দায়িত্ব থেকে উচ্চ পর্যায়ে না ভাইয়া? এই যে ওই যে উচ্চ পর্যায়ে, আর পড়ানো লাগবে? ব্যবস্থার শেষ বা চূড়ান্ত কাজ কি? এই যে নিয়ন্ত্রণ, সবার শেষে নিয়ন্ত্রণ থাকে না ভাইয়া? এই তো দেখছো কোশ্চেন গুলাই বারবার ঘুরে ফিরে এগুলাই হচ্ছে। ব্যবস্থাপনার নীতি, পরিকল্পনা ও নির্দেশনা প্রণয়নের মূল দায়িত্বে কোন পর্যায়ে ব্যবস্থাপক? একটু এই কোশ্চেন পড়ছি আমরা। দেখো, এই জায়গার থেকে কোশ্চেন গুলো বেশি আসে, বুঝতে পারছো? বলেছে তিনি উৎপাদনের 10% বৃদ্ধি নীতিগত সিদ্ধান্ত। তাহলে একজন সে 10% কি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন, 10% বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে মিস্টার আলম কোন স্তরে ব্যবস্থাপক কর্মকর্তা আছেন? তাহলে কোন পর্যায়ে না থাকলে নীতি গ্রহণ করা, নীতি কি উচ্চ পর্যায়ে, তো নীতি গ্রহণ করা উচ্চ পর্যায়ে, দ্যাটস মিন এটা উচ্চ পর্যায়ে আছে। তাহলে পর্যায় থেকে কোশ্চেন হয়, বিভিন্ন জনকের বই থেকে প্রশ্ন হয়, জনকের জীবনী এবং জনকের সংলাপ থেকে প্রশ্ন হয়, সেগুলো পড়াবো আমি। প্রত্যেকটা আইটেম তোমাকে এমসিকিউর জন্য ক্লিয়ার করে দেবো বেসিক ইনশাআল্লাহ। 10% উৎপাদন বৃদ্ধির সাথে জড়িত কে? ভাইয়া দেখো উচ্চ পর্যায়ে, তাহলে উচ্চ পর্যায়ে কে থাকে এখানে? কে থাকে? ও সরি, বাস্তবায়ন উৎপাদন বৃদ্ধির সঙ্গে, সরি বৃদ্ধির সাথে, বৃদ্ধি কে করবে, মানে বাস্তবতা কে করবে? একদম কে করবে এই বাস্তবায়নের কাজ? কে করবে বলো তো ভাইয়া? এই নীতি এটা তো গ্রহণ করা হয়ে গেছে, শপথ নেওয়া হয়ে গেছে, আমরা 10% বৃদ্ধি করবে, এই সিদ্ধান্ত নিয়েছে উচ্চ পর্যায়ে। কিন্তু এটা বৃদ্ধির জন্য মূলত কাজ কে করবে? এর সাথে জড়িত কে? নিচু পর্যায়ের লোকজন করবে না? যদি বলতো এটা বৃদ্ধির কাজ কারা করে, মানে কারা নিয়মটা তৈরি করে, তাহলে উচ্চ পর্যায়ে। কারা আইন প্রকাশ করে, নীতি প্রকাশ, উচ্চ পর্যায়ে। কিন্তু এটা কাজ করে কে ফিল্ডে? এই যে ফোরম্যান, বৃদ্ধির জন্য। ঠিক আছে, ব্যবসা চক্রের সংগঠনের পরে কাজ কি? এটা তোমরা সবাই জানো, মানে এগুলো তো আশা করি মুখস্থ থাকে। সংগঠন, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, এবার তোমাদের মুখস্থ হয়ে গেছে না? আশা করি মুখস্থ 7টি ধাপ আশা করি সবার মুখস্থ আছে। ওই 7টা কার্যবলী 7টা ধাপ। ব্যবস্থাপনা কোন স্তরের ধারণাগত দক্ষ? ধারণা একটা কি চিন্তা, ধারণার একটা কি চিন্তা প্রয়োজন। ধাবি 17টা কোশ্চেন, তাহলে উচ্চ পর্যায়ে চিন্তা প্রয়োজন, চিন্তা প্রয়োজন উচ্চ পর্যায়ে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, 17-18 কোশ্চেন। ঠিক আছে, তারপর দেখো ধারণাগত দক্ষতা একই কোশ্চেন। ওকে, ধারণাগত দক্ষতা কি? চিন্তা। ওকে, কোনটি ব্যবস্থাপকের কাজ নয়? ব্যবস্থাপনার কাজ নাই। অনুদান কি কোনো কাজ না? পরিকল্পনা, নির্দেশন, নিয়ন্ত্রণ সবই ব্যবস্থাপনার 7টা কাজের মধ্যে আছে, চক্রের মধ্যে আছে। কিন্তু আমার অনুদান কি কোনো কোনো কাজের মধ্যে কি পড়ে ভাইয়া? কোনো কাজের মধ্যে পড়ে না। ঠিক আছে, আসো, ব্যবস্থাপনার সবচেয়ে জটিল উপাদান কোনটি? মনে করেন এই যে মানব সম্পদ, মানব সম্পদ আমাদের কর্মীকে বোঝাচ্ছে। এর আরেক নাম ছিল এইচআরএম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বা কর্মী ব্যবস্থাপনা, মানব সম্পদ ব্যবস্থাপনা অথবা কর্মী ব্যবস্থাপনা। এই কর্মী ব্যবস্থাপনা হচ্ছে তোমার পুরো মানব সম্পদ ব্যবস্থাপনার সব থেকে জটিল, কারণ মানুষকে চালানোর মতো কঠিন কাজ আর নাই। করেছে, তৈরি করেছে, কি কি বই লিখেছে, এগুলা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার স্তর ইম্পর্টেন্ট, স্তর থেকে প্রশ্ন হয়। স্তরের পর হচ্ছে তোমাদের হচ্ছে কি বলে বিভিন্ন হচ্ছে একটু আগে পড়াইলাম ওর নাম জন্য কি স্তর। তারপর হচ্ছে তোমার কার্যাবলী বা চক্র, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, 6 সেমি ইম্পর্টেন্ট, এগুলা ইম্পর্টেন্ট। তাহলে আসো আরো কিছু জিনিস তোমাদেরকে আমি দেখাবো, এগুলা খুব ভালো করে স্ক্রিনশট দিবে এবং খুব ভালো করে দেখো। এই যে তোমাকে আমি যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন প্র্যাকটিস করলাম, এর এর মতো, মানে এটা যতটা ইম্পর্টেন্ট ঠিক এর মতো এতটা ইম্পর্টেন্ট। যদি এখন যা দাগাই দিব তুমি মন দিয়ে এটা লিখবা, যদি তুমি এইগুলা মন দিয়ে একদম সুন্দর করে তুমি যদি এটা মাথার মধ্যে রাখতে পারো, তোমাকে ইনশাআল্লাহ কেউ আটকাতে পারবে না, এবং তুমি অ্যাডমিশনের যে আগায় থাকবা। আমি যা দেখাই দেবো এখান থেকে এসএসসি কোশ্চেন হবে ইনশাআল্লাহ। এই ব্যবস্থাপনার কার সাথে কি তুলনা করা, আরে সুন্দর করে দেওয়া আছে এখানে, দেখছো? যা দেখাই দেবো এখানে পড়বা, দেখছো? এটা ভালো করে পড়বা, কার সাথে তুলনা করা হয়। এই ব্যবস্থাপনার উদ্দেশ্য এবং জনকের, এখান থেকে একটা প্রশ্ন দেখো। এখান এই যে এটা দেখবা, এটা দেখবা, এখান থেকে প্রশ্ন, এখান থেকে প্রশ্ন হবে। এখান থেকে ব্যবস্থাপনার নীতি কয়টি? হেনরি ফিল্ডের 14টি মনে রাখবা। এই নীতি আবার টেইলরের মধ্যে আবার নীতি 4টি, এটা লিখে নাও।
টেইলরের মতে ব্যবস্থা নীতি 4টি, এটাও তোমার সামনে আরো না লিখলেও সমস্যা নেই, দেখা দিতে পারবো। এটা স্ক্রিনশট দিবা, এটা দিবা, তাহলে এইগুলো নোট করবা, আর কিছু না। ওকে, এইগুলার থেকে প্রশ্ন হবে, এইগুলো আমার একদম সিলেক্ট করা কোশ্চেন, এখান থেকে ইনশাআল্লাহ প্রশ্ন হবে, বাইরে ইনশাআল্লাহ যাবে না। জাস্ট আমি দাগা দিচ্ছে, তুমি পড়ো, হ্যাঁ তুমি ফাঁকি দিও না, খবরদার। এই এফডব্লিউ টেলার থেকে অনেক বই ফাটাই ফেলাইছো, জানো না? এটা পড়বা, এটা বই আছে, এই বইটা আছে, ওকে ভালো করে পড়বা। তারপর দেখো এই যে ফেডারিক ইনস্টিটিউটের ফুল নামটা পড়বা, আর কিছু লাগবে না। ওকে, এবার দেখো হেনরি ফিওলের মতে কি কি আছে, এটা পড়বা, এটা পড়বা, আধুনিক ব্যবস্থাপনা প্রশাসনিক তত্ত্বের জনক, এটা পড়বা, নীতি পড়বা, শেষ। তার মানে আলটিমেটলি এই যে এইগুলো থেকে প্রশ্ন হবে, ডান। আসো, দেন তুমি দেখো এই যে বইটা আছে, এই বইটা ভালো করে দেখবা, এই নামটা ক্লিয়ার, এই নামটা দেখবা, এই লাইনটা দেখবা, শিল্পের কার্যালয়ে 5 ভাগে এবং একে 6 ভাগে। আমি তোমাকে টেকনিক্যালও শিখাই দেবো, স্ক্রিনশট ডান। আসো, এই দেখো স্তরের থেকে তুমি যে কত মানে নোট না করে, অত কষ্ট না করে এইটা নোট করবা, এরা উচ্চ, এখান থেকে প্রশ্ন হবে, এখান থেকে, তাহলে যে এমসিকিউ আসুক এইচএসসি কিংবা অ্যাডমিশন এর বাইরে যাবে না ইনশাআল্লাহ, ক্লিয়ার, ইনশাআল্লাহ যাবে না। ওকে ফাইন, আসো, এখান থেকে প্রশ্ন হবে, তাহলে তুমি সহজে শিখে গেলা। এই যে পরিকল্পনা যে ছক বলছে, এখান থেকে দেখবা। ওকে, আর মানে কি, আর আমার রিপোর্টিং বিথ বাজেটিং, এই তো পেয়ে গেছি, দেখছো, হয়ে গেল, শেষ। আসো, একটু আগে তুমি একটা দিন দেখলা আন্তঃব্যক্তিক দক্ষতা, এটা এমসিকিউ ছিল, আন্তঃব্যক্তিক মানে যোগাযোগ দক্ষতা বলেছিলাম, এই দেখো, দেখছো? ওকে, তাহলে এইটা একটু ভালো করে দেখবা, শেষ হয়ে গেল। ধারণাগত দক্ষতা কি, এই যে লাইনটা দেখবা, এই যে যতটুকু ক্ষুদ্রটুকু দেখা দিলাম, এটাই তোমার সাজেশন, এইটাই পরীক্ষা আসবে ইনশাআল্লাহ, এর মধ্যে থেকেই আসবে। এখন আধুনিক ব্যবস্থাপকের গুণাবলী, এটা একটু দেখে নিবা, একটু হালকা রিডিং করবা, গেল, আর লাগবে না ওখান থেকে। প্রশাসনের ব্যবস্থাপনা খ নম্বরের জন্য আসে, ক নম্বরের জন্য আসে, এমসিকিউ আসে, সব পড়া লাগবে না, জাহিদ ভাই আছে তাহলে কি জন্য, এটা পড়বা, এটা পড়বা, ওকে ফাইন, ক্লিয়ার, এটা পড়বা, এটা পড়বা, ডান, এই লাইনগুলো পড়বা, শেষ, ঠিক আছে? এই লাইনগুলো পড়লে না। আসো, দেন তারপরে কি আছে, প্রশাসনের মধ্যে পার্থক্য, এই যে 6 সেমের টেকনিক, জরিনা বাজার থেকে অর্থ দিয়ে তার মানিকের জন্য কিন্তু যন্ত্র মালামাল কিনলো, এই যে টেকনিক, এই টেকনিকটাই তোমাকে লেখাইছিলাম আমার বইয়ে দেওয়া আছে, এটা অ্যাডমিশনের বই, আমার স্পেশাল যে ম্যানেজমেন্ট বইটা, বোম বই, এটা তোমার যা টাকা দিও তা পড়ো, বেশি পড়ার দরকার নেই, এই লাইনটা ওই লাইনটা পড়ো, তাহলে এটাই তোমার সাজেশন। ওকে, আসো, যা টাকা দিব এই সবসময় তাই পড়বা, তুমি যে কোনো পরীক্ষা দাও না, কোনো কলেজ বোর্ড এর বাইরে এসএসসি তে আসবে না ইনশাআল্লাহ। এইবার আসো, এখান থেকে 100% এইচএসসি তে প্রশ্ন হবে, অ্যাডমিশন প্রশ্ন হবে। হেনরি ফেলের সব বইগুলো এক জায়গায় করা, দেখছো? এই যে বই হেনরি ফেল, এফডব্লিউ টেইলরের যে কাজ, এখান থেকে প্রশ্ন হয় একদম শিওর শট, এখান থেকে শিওর শট হয়, এখান থেকে রবার্ট ওয়েনের শিওর শট হয়, লুথার গুলিক শিওর শট হয়। ওকে ফাইন, তারপরে কি আছে, আর কোন জেমস ওয়াটসন, এটা লাগে না, এটা লাগে না, লাগে এটা আর শিওর শট হয়, তাহলে এই যে দাগা দিলাম, এগুলো শিওর শট হয়, ক্লিয়ার, ক্লিয়ার, ওকে ফাইন। ওকে, দেখো এই যে টেরিয়ান ফ্রাঙ্কলিন, এই যে 6 এর জন্য, তাহলে এইগুলো শিওর শট, এগুলো থেকে প্রশ্ন হবে, তথ্য নিয়ে কোনো প্রশ্ন আসলে এখান থেকে হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসো, এই আর কিছু নাই, আর তেমন কিছু নাই, জাস্ট তুমি কি করতে পারো, এখান থেকে এই তথ্যর বাইরে যে রবার্ট ওয়েন কি ছিল, শ্রমিক কর্মসংস্থান জনক, এই দেখো এই জিনিসটা তুমি জানলে সমস্যা নেই। হ্যারিংটন এমারসন সামরিক অভিজ্ঞতা কাজে লাগাতে বলে, ওকে, সামরিক অভিজ্ঞতাকে ব্যবসা কাজে লাগাতে বলে। এক্স তত্ত্ববাদের জনককে, এটা পরীক্ষা আসতে পারে, অর্থনীতির জনককে, এটা পরীক্ষা আসতে পারে, এই তো, আর কিছু নাই। এই তো মেরিয়ান পার্কটা আধুনিক ব্যবস্থাপনা জননী বলা হয়, এটা তোমরা অনেকে জানো। তাহলে এই যে 1 2 3 4 5টা এমসিকিউ, এটা তো ইজি, দা ওয়েলথ অফ নেশন তুমি পড়ছো অলরেডি, ঠিক আছে? তাহলে এই যে 5টা কোশ্চেন আর ডাইনামিক অ্যাডমিশনটা দেখবা, 7টা কোশ্চেন পড়লে তোমার সাজেশনটা কভার হবে। তাহলে তুমি এত বই না পড়ে এইগুলো দেখবা। থ্যাংক ইউ, এই শেষ, আর কোনো কাজ নেই। এই হচ্ছে তোমার এবার তুমি যদি চাও ভাইয়া আমি টেকনিক্যালি মনে রাখবো, আমার টেকনিক গুলো দেন, আপনার স্পেশাল টেকনিকে যে দেখো, শিল্পপতি রবার্ট ও মেকানিক এফডব্লিউ টেইলর তেলের খনি হতে হেনরিকে উদ্ধার করে মনোবিজ্ঞান আলফ্রেডের কাছে পাঠায়। তার মানে শিল্পপতি রবার্ট আর হচ্ছে মেকানিক, ওরা ভুল করে তেলের খনির মধ্যে পড়ে যায়, ওখান থেকে উদ্ধার করে ফেওলকে উদ্ধার করে মনোবিজ্ঞান আলফ্রেডের কাছে। দেখো, রবার্ট মানে শিল্পপতি রবার্ট, হেনরি ফেওল মানে খনি প্রকৌশলী, ফেডারিক হার্জাবার্গ, ঠিক আছে? এই দেখো এই যে টেকনিক, এটা কি সকল জনক মনে মারাত্মক টেকনিক। ফেডারিক বৈজ্ঞানিক ও তার শ্রমিক রবার্ট প্রেমের গল্প ধারা, এখানে 1 2 3 4 5 6টা এমসিকিউ। তাহলে এইগুলো তুমি খাতায় নোট রেখে গল্পগুলো পড়বা। হেনরি ফেল সে একটা লাজুক প্রতীকের ছিল, সে 14 নীতি মেনে 16 জনের দায়িত্বে 5 মেয়েকে বিয়ে করে, অনেক ভালো কাজ করে। 14 নীতি মানে হেনরি ফেল 14 নীতি, এই যে আলটিমেটলি এই 4টা ভালো করে দেখবা। তাহলে আলটিমেটলি তুমি কিন্তু দিন শেষে লাভবান হচ্ছ, এই টেকনিক গুলাই তোমাকে পরীক্ষার হলে শিওর শট এমসিকিউ দেখা দিয়ে দেবে ইনশাআল্লাহ। আসো, শেষ তাহলে অধ্যায়। ভালো থাকো, সুস্থ থাকো, সাজেশন গুলো ভালো করে পড়বা, যারা শেষ পর্যন্ত ক্লাস না করো ওরা সাজেশন গুলো পায় না। এই জন্য আমি কি করেছি, সাজেশন গুলো লাস্টে দিয়ে, যাতে যারা সব লাস্টের ক্লাসগুলো করবে একদম শেষে, তারা কিনা এই সাজেশনগুলো পাবে। আমার মনে হয় এই সাজেশন পাওয়াতে ক্লাসের ডিউরেশনটাও কমে গেছে, তোমার জন্য সহজ হয়েছে, নোট করা ইজি হয়েছে। থ্যাংক ইউ দাও আমাকে। সো এমসিকিউ সাজেশন যা পড়াবো এবং যা নোট করতে বলো, দুটো একসাথে মিলে ম্যানেজমেন্টে কাপাই দিবেন ইনশাআল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার প্রতি অনেক কৃতজ্ঞতা, দেখা হবে তোমার সাথে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আর আমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, মাস্ট বি নোট করে অ্যাকাউন্টিং ক্লাসগুলো শেয়ার করো, অ্যাডমিশনের জন্য বা এসএসসি যে কোনো কিছু ভর্তির জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করো, এই ওয়েবসাইটে যোগাযোগ করো, আমাদের সকল কোর্সে ভর্তি চলছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।